বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। রাত 10:35। মাথাটা ওপরের দিকে করে বসে আছে আফজাল হোসেন। কিছুক্ষণ পর তিনজন ছেলেকে নিয়ে আফজাল হোসেনের সামনে আনে কনস্টেবল লতিফ মিয়া। লতিফ মিয়া, ওরা কি করছে? স্যার, ওরা সাব্বিরের লোক। লতিফ, সবকটাকে লকআপে ঢুকাও। জি স্যার। আফজাল ভাবতে থাকে এদের থেকে জানতে হবে সাব্বির কোথায়। স্যার, আমরা জানি না সাব্বির ভাই কোথায় আছে এখন। লতিফ, গরম পানি আনো। লতিফ মিয়া চলে যায় গরম পানি আনতে। স্যার, আমরা সত্যি জানি না সাব্বির ভাই কোথায় আছে। দয়া করে আর গরম পানি ঢালবেন না। আফজাল হোসেন তার হাতের লাঠি দিয়ে আবার মারতে শুরু করে। স্যার, কালকে রাতে এই জায়গায় সাব্বির ভাই রাহাত ভাই এর সাথে একটা ডিল করবে। স্যার, এটা ছাড়া আমরা আর কিছু জানি না। স্যার, আমাদের এইবার ছেড়ে দিন। লতিফ, তোমার কাজ শেষ করো। এইটা বলে আফজাল সেখান থেকেই চলে যায়। ব্রেকিং নিউজ, গতকাল রাতে বাংলাদেশ ব্যাংক থেকে 150 কোটি টাকা চুরি হয়ে গেছে। পুলিশ ধারণা করেছেন এটা কোনো ডাকাতি না, কেউ ব্যাংকের কিছু বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করেছে। পুলিশ কমিশনার মেহেরাব খান থানায় মাথাটা উপর করে চিন্তা করছে কি করতে পারে কাজটা। মেহেরাব সময় নষ্ট না করে ফোন দিলেই ইকবাল কই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি মনে করে আমাকে ফোন? ইকবাল, তোমাকে 12টার আগে থানায় দেখতে চাই। আর তোমার? মেহেরাবকে বলতে না দিয়ে স্যার, সব কিছু নিয়ে আসবো। ইকবাল একজন প্রফেশনাল পর্যায়ের হ্যাকার। ইকবাল থানায় এসে মেহেরাবের কাছে চলে যায়। সরি স্যার, এটা আমি মনে হয় না করতে পারবো। ইকবালের কথা শুনে মেহেরাব অবাক হয়ে প্রশ্ন করে, কেন? স্যার, এই হ্যাক যে করছে সে আমার থেকেও বড় ধরনের হ্যাকার। তখনই মেহেরাবের কাছে ফোন আসে। জি স্যার, আমার কোনো সমস্যা নেই। স্যার, কে ফোন করেছিল? সিএম ফারহাদ স্যার। ও 7:46 মেহেরাবের জানালা দিয়ে ব্যস্ত শহরটা দেখছেন আর ভাবতেছেন, রাজ কি কোনো সিএম এই শহরে আনতেছে? বর্ষার পর শরতের আগমন ঘটে। বর্ষার কালো মেঘের অবসান ঘটে। আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই। সকাল 9:30। মেহেরাবদের দুতলা বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ির শব্দ শুনে মেহেরাব, রিমি ও মেঘা গেটের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন সুদর্শন যুবক বেরিয়ে আসে। পরনে তার সাদা কোটের ভেতর কালো শার্ট, সাদা প্যান্ট আর কালো জুতো। আগন্তুক লেজেলটা নিয়ে সবার সামনে এসে মেহেরাবকে সালাম করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি স্যার। চলো পরিচয় করিয়ে দেই। এই হলো আমার মেয়ে রিমি, আর এটা তার বান্ধবী মেঘা। আর রিমি, এ হলো রাজ, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। হ্যালো গার্লস। রিমি, রাজকে ওর রুমটা দেখিয়ে দে। আচ্ছা বাবা, এই যে মিস্টার হাসেন। রাজ রিমি আর মেঘার পেছনে যাচ্ছে। রিমি বিরক্তকর ভাবে রাজকে বলল, এই যে এটা আপনার রুম। হুম। রাজ ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে আসে আর দেখতে থাকে ব্যস্ত শহরটাকে এবং ভাবতে থাকে। বাবা আপনাকে নিচে যেতে বলেছে। হঠাৎ কারো গলার আওয়াজ শুনে রাজ পেছনে ফিরে তাকায়, দেখে রিমি উক্ত কথাটা বলল। রাজ নিচে এসে দেখে যে মেহেরাব কিছু কাগজপত্র সামনে রেখে বসে আছে। স্যার, আমাকে কি ডাকছিলেন? ও রাজ, আরে এসো, বসো এখানে। বলেই রাজকে একটা ছবি বের করে তার হাতে দেয়। কার ছবি এগুলো স্যার? রাফিন ও রাফসান, অভিশপ্ত দুনিয়ার রাফিয়ান। এরা দুই ভাই। আজ পর্যন্ত কেউ তাদের দেখে নাই, এমনকি তার কোনো লোকেরাও দেখে নাই। আমি 5 বছর ধরে তাদের পিছনে পড়ে আসি। তাদের সম্পর্কে আমার কিছু জানা নয়। যেমন? রাফিন ও রাফসানের কিছু লোক
আমি ধরতে সক্ষম হয়েছিলাম। তারপর? কিন্তু ওদের একটাই কথা, তারা কখনো রাফিন ও রাফসানকে দেখে নাই। যখন তাদের সাথে দেখা করত তখন মুখে মাস্ক পরা থাকতো, আর সবসময় তাদের সাথে মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করত। রাফিন বা রাফসানের নাম্বারটা ট্র্যাকিং করলে তো তাদের লোকেশন জানা যেত। করেছি, কাজ হয়নি। ও, ব্যাংক থেকে টাকা চুরির বিষয়টি আমাকে অনেক ভাবাচ্ছে। কেমন ভাবনা স্যার? ব্যাংকে অনেক কঠিন সিকিউরিটির ব্যবস্থা ছিল, তাহলে যে হ্যাকটা করেছে সে কোনো সাধারণ হ্যাকার না। স্যার আপনার কি মনে হয় কে করতে পারে কাজটা? আমি কিছু কিছু আর্টিকেল থেকে পেয়েছি যে রাফিন ও রাফসান যে শহরে আসে, প্রথমে তারা শহরের কোনো বড় ব্যাংক থেকে বড় অ্যামাউন্ট চুরি করে। স্যার এখন কি আমরা রাফিন ও রাফসানকে হ্যাকার ভাববো? হ, ভাবা যাক। আর তোমাকে ফাহাদ স্যার এই কেসের জন্যই পাঠিয়েছেন। এই কথা শুনে রাজ একটু মুচকি হাসে। স্যার বলল তুমি নাকি আসামিদের সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসো। স্যার আমি আসামিদের আমার স্টাইলে ধরিও না মারিও না, তাদের স্টাইলে তাদের সাথে মাইন্ড গেম খেলে। বলে রাজ রহস্যময় একটা হাসি দেয়, যেই হাসিতে লুকিয়ে আছে অনেক রহস্য। গুটি গুটি পায়ে চারদিকে চোখ বোলাতে বোলাতেই একজন ছেলে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। অনেকে এই ছেলেটাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। তাকাবে নাই বা কেন? তার পরনে ছিল ঢিলাঢালা পুরনো একটা শার্ট, কালো প্যান্ট, মাথার চুলগুলো বড় বড়, চোখে মোটা ফ্রেমের চশমা। ছেলেটি সব কিছু দেখে মাথা নিচু করে একটা মুচকি হাসি দেয়। যখন সামনে এক পা বাড়াবে তখনই ছেলেটার ডান পা কিছু একটার সাথে লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় কেউ তার হাতটা ধরে দাঁড় করায়। ছেলেটির মোটা ফ্রেমের চশমাটি ঠিক করে সামনে তাকিয়ে দেখে একদল ছেলে বেশ উচ্চ স্বরেই হাসছে। ছেলেটি আবারও চোখের চশমাটা ঠিক করে নেয়। সে চুপচাপ হেঁটে সামনে এগোতে যাবে, তখনই ছেলেগুলোর নেতা সজীব নামের ছেলেটি তার হাত ধরে টেনে নেয়। কিরে তোর নাম কি? রাফি। আয়ান একটা সিগারেট জ্বালিয়ে দে তো। আয়াত নামের ছেলেটি সিগারেট জ্বালিয়ে সজীবের কাছে দেয়। সজীব জোরপূর্বকভাবে রাফির মুখের সামনে ধরে বলতে লাগলো, এই খা খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে এমন অবস্থা করব তুই ভাবতে পারবি না। রাফি বিনয় এবং নরম গলায় বলতে থাকে, ভাই আমি জীবনেও এসব খাইনি, আমি খেতে পারবো না ভাই। রাফির কথা শুনে সবগুলো ছেলে হো হো করে হাসতে লাগলো। ছেলেগুলোর মধ্য থেকে শ্রাবণ নামের ছেলেটি রাফির মুখে সিগারেট চেপে ধরেই বলল, তুই খাবি না, আজ তো 14 গোষ্ঠী খাবে। টান সিগারেট টান। রাফির ঠোঁট সিগারেটের আগুনে লেগে কিছুটা পুড়ে যায়। রাফি কান্না করতে করতেই বলে, ভাই এটা আমার দ্বারা সম্ভব না, আমাকে ছেড়ে দেন। ওই যে মেয়েটা আসছে, ওর সামনে যাবি, ওর ওড়নার জোরটা টান দিবি, যা এখন। ভাই পারবো না আমি। কথাটা বলতে দেরি হলো, কিন্তু সজীবের রাফির গালে চর বসাতে দেরি হলো না। রাফির চোখ লাল হয়ে আসছে। সে কিছু বলতে যেও বলতে পারলো না। আজ প্রথম র্যাগিংয়ে পড়েছে রাফি। রাফির কাঁধে আয়াত হাত রেখেই বলল, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নে। আরে না না, বেচারা তো হলো ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। হা হা ভাই, ওকে মেয়েদের সব মডার্ন ড্রেস নাইট পার্টিতে পরে অর্ধেক খোলা হাতে ঢাকা এই ধরনের ড্রেস পরে এটি কেমন অবস্থা হবে? তোরা পারিসও বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবো ভাই, গোবর নাকি? আর ওই শামিম তারা। জি ভাই। আসার সময় মোবাইলও আনিস। ঠিক আছে ভাই। রাফি খুব বাজেভাবেই র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। রাফি কেবল শামিমের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। রাফি এভাবে কাঁদতে কাঁদতে সজীবকে বলে, আমাকে মাফ করে দেন ভাইয়া, আমি তো শুধু পড়াশোনা করার জন্য এই শহরে এই ক্যাম্পাসে এসেছি, আমি আপনার কিছু করিনি ভাইয়া, আমাকে ছেড়ে দেন ভাইয়া। কাল আমার ক্লাস পরীক্ষা ভাইয়া, আমাকে পড়তে হবে, আমি আপনার ছোট ভাইয়ের মতো। রাফির কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। ক্যাম্পাস থেকে টেনে রাফিকে পেছনের দিকে নিয়ে আসে। অনেকেই তাদের পেছনে আসতে থাকে। কেউ রাফিকে বাঁচাতে আসছে না, কারণ সজীবকে সবাই ভালো করেই চেনে। সজীব ঢাকার প্রভাবশালী মেয়র
শহীদ হোসেনের ছেলে, সেই সাথে সজীবের চাচা ইউনিভার্সিটির চেয়ারম্যান। সজীব 3য় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সবাইকে প্রতিদিন র্যাগ করে, তাই সবাই তাকে ভয় পায়। কোনোদিন কেউ কিছু বলতে পারে না। রাফি এমনভাবে র্যাগিংয়ে ফেসে যাবে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পর শামীম আসে। অনেক স্টুডেন্ট মজা দেখতে আসছে। কিরে শামিম, এত দেরি হলো কেন আসতে? ভাই সাথে করে 5টা ডিমও নিয়ে আসছি। খেলা শুরু করেন ভাই, এত দেরি কেন? ওদের কথা শুনে রাফির বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। শ্রাবণ, শামীম, আয়ান রাফির শরীর থেকে শার্ট খুলে ফেলল, কিন্তু অনেকে রাফির বডির দিকে লক্ষ্য করলো। ধপধপে ফর্সা বুক, আবার জিম করা বডি। রাফি মাথাটা নিচু করে রেখেছে। তামিম আর হৃদয় রাফির গায়ের মধ্যে পোড়া মোবিল ঠেলে দেয়। রাফির শরীর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ রাফির মাথায় ডিমগুলো ভেঙে দেয়। সজীব উঠে সে রাফির বুকের মধ্যে লাথি মারে। রাফি ছিটকে পড়ে যায় আর সবাই উঁচু স্বরে হাসতে থাকে। রাফি লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে আসে। অনেকে দেখছে রাফিকে। রাফি সেদিকে তাকিয়ে আবার মাথাটা নিচু করে দৌড়ে গেট দিয়ে বের হতে যাবে। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে রাফি নিচে পড়ে যায়। মোবিলের কারণে রাফি কিছু দেখতে পাচ্ছে না। খানিকটা মোবিল মুছে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। রাফি কিছু বলবে তার আগেই মেয়েটা রাফির গালে কষে একটা চড় মারে আর বলতে থাকে, বিয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছিস শালা মা। রাফি সেখান থেকে মাথাটা নিচু করে দৌড়ে চলে আসে। রাস্তায় অনেকেই রাফির এমন অবস্থা দেখে হাসতে থাকে। রাফি বাসায় এসে নিজেকে শান্ত করতে পারছে না। শান্ত ছেলেটা অশান্ত হয়ে পড়েছে। কোনো এক অশান্ত শহরের শান্ত ছেলে রাফি। আজ তার কাছে সব অনুভূতিহীন মনে হচ্ছে। রাফি আয়নায় নিজেকে দেখে, নিজেই চিনতে পারছে না। তবে সে শান্ত হয়ে নিজেকে আরেকবার আয়নায় দেখে রহস্যময় মুচকি হাসি হাসছে। ব্রেকিং নিউজ, বিশিষ্ট ব্যবসায়ী নিজামুদ্দিন হাওলাদারকে গতকাল রাতে কে বা কারা যেন মারাত্মকভাবে খুন করেছে। নিউজটা দেখে মেহেরাব বসা থেকে উঠে দাঁড়ায়, মোবাইলটা বের করে থানায় ফোন করে। বেরিয়ে পড়ে মেহেরাব। এদিকে রাত সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নেমে দেখে কেউ নেই, তাই সে মেহেরাবের রুমের সামনে যেয়ে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। চিন্তিত হয়ে সে মেহেরাবকে ফোন লাগায় 2বার। রিং হওয়ার পর ধরে। হ্যালো স্যার, কোথায় আপনি? রাজ, তুমি রেডি হয়ে থানায় চলে আসো। হ্যাঁ, কিন্তু স্যার, আমার তো কালকে জয়েন হওয়ার কথা ছিল। আজই চলে আসো, আমি সবকিছুর ব্যবস্থা করছি। গুরুত্বপূর্ণ একটা কেস চলে এসেছে। আরে তাড়াতাড়ি এসো। ওকে স্যার। রাজ রেডি হয়ে মেহেরাবের বাসায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে যেয়ে দেখতে পায় 3টা ছেলে একটা মেয়েকে জোর করে গলি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। রাজ গাড়ি থেকে নেমে সেখানে যায় এবং বলতে থাকে, ভাই, আপনার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রতি উত্তরে লোকগুলো রাজকে দেখে বলতে থাকে, দেখো পুলিশ চলে এসেছে। এটা বলে হা হা করে হাসতে থাকে। শোন অফিসার, আমরা সাব্বির ভাইয়ের লোক, আমরা যা ইচ্ছা তাই করব। তুই চলে যা, বেশি ঝামেলা করলে খারাপ হয়ে যাবে কিন্তু। রাজ নিজের রাগটা কন্ট্রোল করে আবারও বলে, কি কারণে তোর মেয়েটাকে নিয়ে যাচ্ছিস? তাদের মধ্য থেকে একজন বলল, এই মেয়েকে আমি প্রপোজ করছি বলে সে আমাকে সবার সামনে চর মারছে, তাই আজ ওকে আমরা রেপ করব, আমার প্রতিশোধ নেব। দেখ ভাই, আমি ঝামেলা করতে চাই না, তাই ঝামেলা করার আগে মেয়েটাকে ছেড়ে দে বলছে। লোকগুলোর মধ্য থেকে একজন এসে রাজের কলার ধরে মারতে যাবে। এমন সময় কোথা থেকে যেন একটা বুলেট শক করে ছেলেটির মাথায় লাগে। গরম বুলেট তার মাথাতে লেগে তাজা রক্ত রাস্তাটা ভিজে যায়। সেটা দেখে বাকি 2টা ছেলে মেয়েটাকে ছেড়ে রাজকে মারতে যাবে। এমন সময় কোথা থেকে যেন 2টা বুলেট এসে একজনের গলায় লাগে আর আরেকজনের বুকে। তাজা রক্তে রাস্তাটা ভিজে গেছে। মেয়েটা চিৎকার দিয়ে এসে রাজের পেছনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। রাজ অবাক হয়ে লাশগুলোর দিকে তাকিয়ে আছে আর ভাবতে থাকে কে তাকে বাঁচাতে
এই তিনজনকে মেরে দিল? হঠাৎ একটা ছেলে সাইকেল থেকে নেমে এসে রাজের হাতে একটা বক্স দিয়ে দ্রুত সাইকেল চালিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে মেহেরাব চলে আসে এবং এইসব কি করে হলো জানতে চায়। রাজ তাকে প্রথম থেকে ঘটনাটা খুলে বলে। মেহেরাব গম্ভীর হয়ে রাজকে বলে, প্রথম দিনই ঝামেলা করে ফেললে। মেহেরাবের রাজের এক হাত থেকে বক্সটি নিতে নিতে বলে, খুলে দেখো কি আছে এর ভেতর, সাবধানে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার রাজ আমার মাফিয়া মাস্টারমাইন্ড সিটিতে। খেলবো তোমায় নিয়ে আমার মাইন্ড সিটিতে। রেডি থাকো। চিঠিটা পড়ে রাজ চিন্তায় পড়ে যায়। কে দিল চিঠিটা? রাজের হাত থেকে মেহেরাব চিঠিটা নিয়ে পড়তে থাকলো। তিনিও চিন্তায় পড়ে গেল। সব যেন গোলক ধাঁধার মতো। থানায় এসে মেহেরাব ভাবতে থাকে, যেদিন রাফসান এই শহরে আসে, আবার সেই দিনই ব্যাংক থেকে 150 কোটি টাকা চুরি হয়। পরের দিন সিএম রাজকে এই শহরে আনেন। আর সবচেয়ে অবাক করার বিষয়, ঢাকার এত অফিসার থাকতে কেন আমার বাসায় রাজকে থাকতে দিল? আবার কালকে রাতে নিজামুদ্দিন খুব আজ আবার রাজকে চিঠি দিল। সবকিছু মেহেরাবকে অনেক কিছু ভাবাচ্ছে। মেহেরাবও শান্তশিষ্ট মাথায় একজন মাইন্ড ক্রেমার। তাহলে সে কি নিজেকে গুলিয়ে ফেলছেন? রাত 2:45। নাইট ক্লাব থেকে গাড়িতে করে ফিরছে সজীব, আয়ান, সোহাগ, শামীম, হৃদয়। ওরা প্রতিদিনই নাইট ক্লাবে যায়। গাড়ি চালাতে চালাতে হঠাৎই সজীব দেখল কে যেন রাস্তার মাঝে বাইকের ওপর এক পা আর এক পায়ের উপর দিয়ে বসে আছে। পরনে তার লম্বা টুপি, মুখে মাস্ক, কিন্তু মাস্কে ঠোঁটের অংশটুকু কাটা। লম্বা একটা জ্যাকেট, কালো প্যান্ট, কালো বুট। বাইকের ওপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। সজীব দূর থেকে হর্ন দিচ্ছে, কিন্তু আগন্তুকটি যেখানে স্থির হয়ে বসে রয়েছে, সজীবের এবার রাগ উঠে যায়, যার কারণে গাড়ি থেকে নেমে বলতে থাকে, এই কে তুই? এইভাবে রাস্তার মধ্যে বসে আসিস কেন? চারিদিকে পিনপতন নীরবতা। হঠাৎ করে রাস্তার পাশে থাকা কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। পাশে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে পড়ে আছে। আগন্তুকটা কিছু বলছে না দেখে সজীব রেগে গিয়ে তার কলার ধরতে যাবে। এমতো অবস্থায় আগন্তুকটা উঠে এসে সজীবকে সজোরে একটা চড় বসিয়ে দেয়। তখন গাড়ি থেকে সবাই নেমে আগন্তুকটাকে মারতে যাবে। তখনই আগন্তুক পেছন থেকে একটা 5 বুলেটের M500 গান বের করে শামীমের পায়ে গুলি করে দেয়। শামীম ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। সবাই ভয়ে পিছিয়ে যায় আর বলতে থাকে, ভাই কে আপনি? গুলি করলেন কেন? আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে, শুনলাম ভার্সিটিতে নাকি রেগিং করিস? সবাই মাথাটা নিচু করে চুপ করে থাকে। তাদের এমন ভয় পেতে দেখে আগন্তুকটা আবারও হাসতে থাকে আর বলতে থাকে, আর যদি ভার্সিটিতে যে রেগিং করিস তাহলে তো শুধু একটার পায়ে গুলি করছি, পরে কিন্তু সবগুলোর পায়ে গরম বুলেট দিয়ে মাথার খুলিটা উড়িয়ে দেবো। আর আমি কিন্তু সবাইকে 2বার চান্স দেই না, প্রথমবার বুঝাই, আর তা না বুঝলে দ্বিতীয়বার গরম বুলেট দিয়ে মাথাটা ঠান্ডা করে দেই। কথাটা বলেই আগন্তুকটা বাইক নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। শামীম বুলেটের ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সবাই তাকে ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু গুলি খাওয়া রোগী পুলিশ কেস, তাই কেউ তাকে ভর্তি করায় না। সজীব মেয়রের ছেলে হয়। কিছুক্ষণ পর সব ব্যবস্থা হয়ে যায়। সবাই শামীমের মা বাবাকে খবর দিয়ে আনে। সজীবরা চলে যায়। সজীব ভাবতে থাকে কে সেই আগন্তুক হঠাৎ এসে অন্ধকারে মিলিয়ে গেল। কি রহস্যটা কি বুঝতে পারছে না। আজ 2 দিন পর রাফি আবারও ভার্সিটিতে যাচ্ছে, কিন্তু যেতে না যেতে সজীবের গ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়। রাফি মাথা নিচু করে ওদের সামনে দিয়ে চলে আসবে। এমন সময় সজীব রাফিকে ডাক দেয় আর বলতে থাকে, কিরে তোরা, নামটা যেন কি মনে পড়ছে না। ভাই আমার নাম রাফি হাসান। তা তুই কেমন আছিস? জি ভাই ভালো।
আমি আসি এখন। সজীব বসা থেকে উঠে দাঁড়িয়ে রাফির গালে কষে একটা চড় মারে আর বলতে থাকে, প্রথমত তুই বড় ভাইদের দেখে সালাম দিস নাই, দ্বিতীয়ত আমি তোকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম কিন্তু তুই জিজ্ঞেস করলি না। রাফি নরম গলায় জবাব দেয়, আর হবে না ভাই। পরের বার থেকে যেন এমন আর না হয়, যা এখান থেকে। রাফি কিছু না বলে গালে হাত দিয়ে মাথাটা নিচু করে ক্লাসের দিকে চলে আসে, কিন্তু সে বুঝতে পারছে না কোনটা ওর ক্লাস। সে কাউকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠ ডাকে। রাফি পেছনে ফিরে তাকিয়ে দেখে যে 6টা মেয়ে গাছের নিচে বসে আছে। মেয়েগুলোর মধ্য থেকে স্নেহা নামের মেয়েটি বলতে থাকে, এই নীল শার্ট, এদিকে আয়। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।